এমন সিদ্ধান্তে যারা খুশি হয়েছেন ভিডিওটা ওনার প্রতি সম্মানে এটা শেয়ার করে দিবেন। নানান ধাক্কাধাক্কির পর শপথ নেওয়ার পরে বা সিদ্ধান্তটা কি নিছেন, কেন নিছেন, খুবই যৌক্তিক কারণে নিছেন। জনগণের কল্যাণে এই পদক্ষেপ নিয়েছে। সবকিছু ঝাঁকিয়ে দেবে। আপনি যদি ভাবেন যে রাজনীতি আগের মতোই চলছে তাহলে ভুল করছেন। ইতিহাসের মোড় ঘোরানোর মতো কিছু সিদ্ধান্ত আজ নেওয়া হচ্ছে। এই ভিডিওটা মাঝপথে ছেড়ে চলে গেলে নিশ্চিতভাবে একটা বড় চিত্র আপনি মিস করবেন, কারণ আড়ালে এখন এমন কিছু চলছে যা রাতের ঘুম কেড়ে নিচ্ছে। বিএনপি এমন ফাঁদে পড়েছে, এই পরিস্থিতি থেকে কিছুতেই উত্তরণ সম্ভব না। এই ফাঁদে বিএনপিকে ঘুরপাক খেতে হবে, এমনকি বিএনপি হয়তো ক্ষমতায় টিকতে পারবে না। জিনিস আপনাকে অবাক লাগে না? হাসিনা কেমনে 16 বছর টিকে ছিল, যেখানে হাসিনার বাপ মানে ওই যে আরে ওই যে সর্দির বডিগার্ড ওই 3.5 বছর মাত্র টিকে নাই। কারণ হইতেছে হাসিনা কিছু শক্তিশালী মাফিয়া গ্রুপ তৈরি করেছিল। সর্দির বডিগার্ড সেগুলো তৈরি করতে পারে নাই। সেই মাফিয়া গ্রুপকে প্রফেসর ইউনূসের সরকার ভাঙতে তো পারেই নাই, বরং নানাভাবে এই মাফিয়া গ্রুপকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রক্ষা করে গেছে বিএনপির নেতাকর্মীরা। কারণ জন্মগতভাবে এরা ছেঁচড়া, জন্মগতভাবে এরা বাটপার। বিএনপির ম্যাক্সিমাম তৃণমূলের নেতাকর্মীরা চাঁদাবাজ, গাজার পুতলা ব্যবসায়ী, ফেন্সিডিল ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। সর্বোপরি যদি বলতে হয়, এই বদমাইশগুলা ফ্যামিলি কার্ড বিতরণ করার নামে দেখেন কি করছে। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। ভারতকে উচিত শিক্ষা দিতে ইতিহাসের দেয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে ভারতের, কেননা দীর্ঘ কয়েক দশকের দূরত্ব আর রাজনৈতিক টানাপোড়েনের পর এবার নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ ও পাকিস্তান। বিএনপি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই ভুলের কারণে আওয়ামী লীগ তলানিতে পৌঁছেছিল, যেই ভুলের কারণে গণমাধ্যমের ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগের চোখে, সরকারের চোখে স্থানী পড়েছিল, সেই একই স্থানে আজকে আপনাদের চোখে ফেলানো হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের তথ্যবহুল ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। দর্শক, ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলো দেখেছেন মূলত এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অতএব চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। রাজধানী যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ক্ষমতার করিডোরে শুরু হয়েছে এক রক্তহীন করা অস্থিরতা। দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের পাতায় লাল দাগ দেওয়া হয়েছে আগামীকালের তারিখটিতে। এটি কেবল একটি তারিখ নয়, এটি একটি টাইম বোমা। যদি আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা না আসে, তবে শান্ত এই শহর রূপান্তরিত হবে এক অগ্নিগর্ভে। 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির রুদ্ধদ্বার বৈঠক থেকে বেরিয়ে এসেছে সেই ভয়াবহ সংঘাতের ইঙ্গিত। পর্দার আড়ালে কোন মাস্টারমাইন্ডরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই সনদকে ধামাচাপা দেওয়ার নীল নকশা সাজিয়েছে? নিউজ বিডি লাইভের আজকের বিশেষ অনুসন্ধান, রাজপথের গর্জন ও পর্দার আড়ালের ষড়যন্ত্র। সত্যের গভীরে যেতে নিজেকে প্রস্তুত করুন, কারণ যা আপনি জানতে চলেছেন তা আপনার কল্পনাকেও হার মানাবে। গল্পটা শুরু হয়েছিল এক ত্যাগের মহিমায়, কিন্তু আজ তা এসে ঠেকেছে দাবার জটিল চালে। মগবাজারের সেই নিভৃত কার্যালয়ে যখন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা একত্রিত হয়েছিলেন, তখন বাতাসের ভার অন্য দিনের চেয়ে অনেক বেশি ছিল। বৈঠক শেষে যখন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন তার কণ্ঠস্বরে কোনো মিনতি ছিল না, ছিল এক ভয়াবহ হুঙ্কার। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সময় আর নেই, আগামীকালই সেই ডেডলাইন। সরকার কি ভেবেছিল জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসে সেই জনগণকেই ভুলে যাওয়া যাবে? জুলাই সনদের প্রতিটি শব্দ আজ শাসক দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইনভেস্টিগেশন বলছে সরকার গত কয়েকদিন ধরে এক ধরনের সাইলেন্ট ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে। যে গণভোটে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল, সেই ম্যান্ডেটকে এখন আইনি মারপ্যাচে অদৃশ্য করে দেওয়ার এক পর্দার আড়ালের ষড়যন্ত্র চলছে। এটি কি কেবল সময়ের অভাব, নাকি কোনো গভীর কৌশলের অংশ? শহরের অলিতে গলিতে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক চাপা উত্তেজনা। জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যের কর্মীরা কি তবে কেবল নির্দেশের অপেক্ষায়? আমাদের অনুসন্ধানী টিম দেখেছে গত 24 ঘন্টায় বিভিন্ন গোপন মেসেজিং অ্যাপে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা কয়েক গুণ বেড়ে গেছে। 15 মেকে কেন্দ্র করে যে ভবিষ্যৎ আন্দোলনের কথা বলা হচ্ছে, তা কি তবে কেবল একটি তারিখ, নাকি নতুন কোনো বিপ্লবের শুরু? জামায়াতের আমির আজ যে হুঁশিয়ারি দিয়েছেন তা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তিনি বলেছেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু তার মানে এই নয় যে শহীদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে দেব। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশবাসী ভেবেছিল সংস্কারের কাজ দ্রুত হবে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? প্রশাসনে চলছে ঢালাও দলীয়করণ। দক্ষ কর্মচারীদের সরিয়ে নিজেদের অনুগতদের বসানোর এই নীল নকশা কেন? সরকার কি তবে আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিতে যাচ্ছে? প্রজাতন্ত্রের কর্মচারীদের যেভাবে তড়িঘড়ি করে পরিবর্তন করা হচ্ছে, তাতে জনমনে এক হিম হওয়ার অবস্থা তৈরি হয়েছে। পুরো সংকটের কেন্দ্রবিন্দুতে আছে জুলাই সনদ। এই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কেন এত বিপজ্জনক শাসক দলের জন্য? কারণ এই সনদ বাস্তবায়িত হলে প্রশাসনের প্রতিটি রন্ধ্রে থাকা দুর্নীতির শিকড় উপড়ে যাবে, বিচার বিভাগ আর সরকারের আজ্ঞাবহ থাকবে না। আর ঠিক এ কারণেই ক্ষমতার দাবার ছকে এক ভয়াবহ চাল দেওয়া হয়েছে।
সংস্কার কমিশন নিয়ে বিএনপি চালাচ্ছে এক ভয়াবহ নাটক, সংসদে যার চরম প্রতিবাদ করছে বিরোধী দল, অথচ সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। এটি কি অলসতা নাকি সুপরিকল্পিত কোনো অবজ্ঞা? 11 দলীয় নেতাদের বৈঠকে আজ এই বিষয়টি নিয়েই ক্ষোভের আগুন জ্বলেছে। সংসদ নেতাকে প্রধান দায় নিতে হবে, এই বার্তাটি ছিল সরাসরি যুদ্ধের ঘোষণার মতো। জাতির কাছে ক্ষমা পাওয়ার কোনো পথ সরকার রাখছে না। ইনভেস্টিগেশন বলছে, যদি আগামীকালের মধ্যে এই দাবি না মানা হয় তবে রাজপথে এমন এক পরিস্থিতি তৈরি হবে যা সামলানোর ক্ষমতা বর্তমান প্রশাসনের হয়তো থাকবে না। এটি কি কোনো বড় রাজনৈতিক দুর্যোগের শুরু? ক্ষমতার এই দাবার গুটি কিভাবে উল্টে যাচ্ছে আর রাজপথের দখল কার হাতে যাবে তা জানতে এবং সত্যের প্রতিটি পরত উন্মোচন করতে এখনই নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। গোপন সূত্র বলছে, আন্দোলনের এই তেজ কমিয়ে দিতে শাসক দল থেকে জামায়াত নেতাদের কাছে এক লোভনীয় প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবটি ছিল অত্যন্ত আকর্ষণীয়, ডেপুটি স্পিকারের পদ। কিন্তু রাজনীতির এই মাস্টারমাইন্ডরা যা চেয়েছিলেন তা সফল হয়নি। তারা ভেবেছিল একটি পদের টোপ দিয়ে জুলাই সনদের দাবিকে হিমঘরে পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু 11 দলীয় ঐক্য প্রমাণ করেছে তারা জুলাই সনদের আংশিক নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। পদের বদলে তারা বেছে নিয়েছে আন্দোলনের কণ্টকাকীর্ণ পথ। এটি কি একটি আত্মঘাতী সিদ্ধান্ত নাকি আগামীর কোনো বড় বিজয়ের প্রস্তুতি? ষড়যন্ত্রের জালটি আরও গভীরে। 6 সিটিতে যেভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তা নিয়ে জামায়াত নেতারা খুব প্রকাশ করেছেন। এটি কি নতুন কোনো ফ্যাসিবাদের ব্লুপ্রিন্ট? জনমনে যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তা কি ইচ্ছাকৃত? প্রতিটি অনুচ্ছেদে ফুটে উঠছে এক গভীর রহস্যের হাতছানি। প্রজাতন্ত্রের সচিবালয় থেকে শুরু করে পুলিশের সদর দফতর, সবখানেই এখন এক রহস্যময় নীরবতা। কিন্তু এই নীরবতা কি সম্মতির নাকি ঝড়ের আগের স্তব্ধতা? আমাদের বিশেষ ইনভেস্টিগেটিভ টিম প্রশাসনের অন্দরে এমন কিছু তথ্য পেয়েছে যা শুনলে যে কারো শরীর হিম হওয়ার অবস্থা হবে। অভিযোগ উঠেছে, জুলাই সনদের সংস্কারের কাজগুলোকে একটি বিশেষ সেলের মাধ্যমে ফাইলবন্দি করে রাখা হয়েছে। এটি কোনো প্রশাসনিক দীর্ঘসূত্রতা নয়, এটি হলো সেই মাস্টারমাইন্ডদের আঁকা একটি নিখুঁত নীল নকশা। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা যখন প্রশাসনের ঢালাও দলীয় কারণ নিয়ে প্রশ্ন তুলছেন, তখন পর্দার আড়ালে চলছে দক্ষ কর্মচারীদের সরিয়ে অনুগত পাপেট বসানোর মহোৎসব। কেন এই তড়িঘড়ি? কেন দক্ষতাকে বিসর্জন দিয়ে আনুগত্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে? উত্তরটা পরিষ্কার, যদি রাজপথে আন্দোলন দানা বাঁধে তবে এই অনুগত বাহিনীকেই ঢাল হিসেবে ব্যবহার করবে সরকার। এটি কি জনগণের বিরুদ্ধে কোনো ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি? জুলাই সনদ কেবল কিছু দাপ্তরিক সংস্কার নয়, এটি হলো সেই আয়না যা শাসকের কুৎসিত চেহারাটা জনসম্মুখে উন্মোচিত করে দেয়। এই সনদে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা বলা হয়েছে তা যদি কার্যকর হয় তবে কোনো সরকারি আর আদালতকে নিজের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সরকারের সবচেয়ে বড় ভয়ের কারণ। ইনভেস্টিগেশন বলছে, সরকার আসলে জুলাই সনদের সেই সংস্কারগুলোকে ভয় পাচ্ছে যা তাদের একচ্ছত্র ক্ষমতাকে খর্ব করবে। তাই তারা বেছে নিয়েছে ইউ টার্নের পথ। গণভোটে 70% মানুষের রায় পাওয়ার পর আজ যখন বলা হয় আইনি জটিলতা আছে, তখন বুঝতে বাকি থাকে না যে এর পেছনে কাজ করছে কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র। তারা চাইছে আইনি মারপ্যাচের সময় পার করে দিতে এবং শেষ পর্যন্ত জুলাই স্পিরিটকে চিরতরে মুছে ফেলতে। 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠকে আজ এই বিষয়টিই ছিল প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু। মগবাজারের সেই বৈঠকের রুদ্ধদ্বার কক্ষে কেবল অভিযোগই তোলা হয়নি, বরং তৈরি করা হয়েছে এক রক্তহীন করা আন্দোলনের পরিকল্পনা। যদি আগামীকালকের মধ্যে সরকার সংস্কার পরিষদ নিয়ে কোনো সিদ্ধান্ত না নেয় তবে সেই বৈঠক থেকে এমন এক কর্মসূচির ঘোষণা আসতে পারে যা রাজধানীর জনজীবনকে অচল করে দেবে। 11 দলীয় জোটের স্বয়ংসেবক বাহিনী ইতিমধ্যে জেলা পর্যায়ে বার্তা পাঠিয়ে দিয়েছে। এটি কি কেবল একটি বিক্ষোভ? না, গোয়েন্দা রিপোর্ট বলছে এবারের আন্দোলনের ধরন হবে একেবারেই ভিন্ন। তারা আর কেবল রাজপথে স্লোগান দেবে না, বরং ঘেরাও করা হবে সেই সব কেন্দ্রবিন্দু যা প্রশাসনের প্রাণভোমরা। এটি কি কোনো বড় রাজনৈতিক বিস্ফোরণের পূর্বাভাস? জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সেই আলটিমেটাম কি তবে সরকারকে চূড়ান্ত পতনের দিকে ঠেলে দিচ্ছে? গণভোটে 70% মানুষের রায় পাওয়ার পর সরকার কেন আজ ইউ টার্ন নিচ্ছে? এই প্রতারণা কেবল একটি রাজনৈতিক শব্দ নয়, এটি একটি রক্তহীন করা সত্য। সরকার কেন সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে এত অনীহা দেখাচ্ছে? ভয়টা কি তবে জনগণের শক্তিতে, নাকি সরকার বুঝতে পারছে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন মানেই হলো তাদের একচ্ছত্র ক্ষমতা চিরতরে হাতছাড়া হওয়া? ইনভেস্টিগেশন বলছে পর্দার আড়ালে এক শক্তিশালী গোষ্ঠী কাজ করছে যারা চায় না বাংলাদেশে কোনো মৌলিক সংস্কার আসুক। তারা চায় সেই পুরনো ফ্যাসিবাদী কাঠামোকে নতুন মোড়কে টিকিয়ে রাখতে। আর এই মাস্টারমাইন্ডদের প্ররোচনাতেই সরকার আজ জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমরা আগে যেমনটি বলেছি, জামায়াতকে ডেপুটি স্পিকারের পদ প্রস্তাব করা হয়েছিল, কিন্তু কেন? আজকের এই চরম উত্তেজনার মুহূর্তে সেই রহস্যটি আরও পরিষ্কার হয়ে উঠছে। এটি ছিল আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক সুচতুর চাল। সরকার চেয়েছিল জামায়াতকে রাষ্ট্রীয় পদের লোভে ব্যস্ত রেখে জুলাই সনদের দাবিকে চিরতরে কবরে পাঠিয়ে দিতে। কিন্তু 11 দলীয় ঐক্য আজ প্রমাণ করেছে তারা পদের মোহে অন্ধ নয়। তারা স্পষ্ট করে দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নে আপনারা উদার হন। এই উদারতা কি সরকারের মাঝে আসবে, নাকি অহংকারের দেয়াল আরও উঁচু হবে? প্রশাসনে যেভাবে দক্ষ কর্মচারীদের সরিয়ে দলীয়করণ করা হচ্ছে তা যেন সেই ফ্যাসিবাদী রাজত্বেরই এক প্রেতাত্মা। এই পর্দার আড়ালের ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা হবে এখানেই। বিএনপি এমন ফাঁদে পড়েছে, এই পরিস্থিতি থেকে কিছুতেই উত্তরণ সম্ভব না। এই ফাঁদে বিএনপিকে ঘুরপাক খেতে হবে, এমনকি বিএনপি হয়তো ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, আমি তো দেখতে পাচ্ছি যে বিএনপির ভাগ্যাকাশে কালো মেঘ।
বিএনপির কপাল পুড়েছে। বিএনপির একবার চালাকি করতে যে ধরাটা খেয়েছিল, সেই ধরায় 17 বছর ভুগতে হয়েছে। এবার সেই ধরা খেতে যাচ্ছে। এবার 17 বছর না, এবার হয়তো জীবনও আর বিএনপি রাজনীতি ফিরতে পারবে না। 2006 সালে 4 সালে যে বৃত্তি আটকা পড়েছিল, সেই বৃত্তি বিএনপি আটকা পড়ছে। বিএনপি কঠিন ফাঁদে পড়েছে, আগুনে হাত দিয়েছে। কি ঘটেছে আমি দেখাবো দর্শক, আপনারা আশ্চর্য হবেন যে বিএনপি কতটা ঝুঁকির মধ্যে আছে। তার আগে একটু এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে বিএনপি যে 17 বছর বাংলাদেশের উপর ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল, এখন বলবেন যে বিএনপি চাপিয়ে দিয়েছিল, না, ফেসিবাদ তো আওয়ামী লীগ করেছিল, কিন্তু বিএনপির ব্যর্থতার কারণে। আওয়ামী ফেসিবাদের দায় বিএনপির। প্রথম দায় হচ্ছে বিএনপির ভুলেই ফেসিবাদ এসেছে। যেমন বিএনপি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে নানান তাল ভাঙা করেছে। এটা একটা ভয়াবহ না। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করেছে। গিয়াসউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারের গলা টিপে হত্যা করেছে বিএনপি 2004 থেকে 2006। এরপরে কোটি কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল বিএনপি। এরপরে একটা পাতানো নির্বাচন প্রায় করেছিল আওয়ামী লীগবিহীন একটা ভুমসাং, একটা নিজেদের পছন্দের গিয়াসউদ্দিনের অধীনে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে একটা নির্বাচনের দিন তারিখ সব ঠিক করেছিল। প্রচার প্রচারণা শুরু হয়ে গেছিল, বিএনপি জামাত কেউ ছিল না। এই বিএনপির আকামের কারণেই তো 1/11 ঘটেছে আওয়ামী লীগের আন্দোলনের ফলে, এবং 1/11 হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। এই যে সমস্ত ফেসিবাদের মূল দায়টা তো বিএনপি। বিএনপি যদি এইসব আকাম না করতো, ভোট চুরির মহা উৎসব আয়োজনের চেষ্টা না করতো, তাহলে কি বাংলাদেশে ফেসিবাদ আসতো? না, আসতো না। তাহলে 5 বছর পর পর নতুন সরকার ক্ষমতায় আসতো, একবার বিএনপি একবার আওয়ামী লীগ, একটা স্থিতিশীলতা থাকতো। এরপরে ঠিক আছে, বিএনপির ওই ভুলে আওয়ামী লীগ এসেছে। আওয়ামী লীগ আসার পরে বিএনপির ভুলের কারণে আওয়ামী লীগ টিকতে পেরেছে। যেমন 5 মে হেফাজতে কর্মসূচির সাথে যদি বিএনপি বেইমানি এবং গাদ্দারি এবং মুনাফিকি না করতো, তাহলে আওয়ামী লীগ 2013 সালে 5 মেই পড়ে যেত। আওয়ামী লীগ আর ফ্যাসিস্ট হতে পারতো না। 2014 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসতো, হয়তো আবার 18 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। আওয়ামী লীগের জন্য এটা ভালো ছিল। আওয়ামী লীগ এরকম আজীবনের জন্য রাজনীতি থেকে হারিয়ে যেতে হতো না। এরপরে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন হলো। সে নির্বাচনের পর যে আন্দোলন, সেই আন্দোলনকে যদি বিএনপি বন্ধ করে ঘরে ফিরে না যেত, আন্দোলনটা যদি কন্টিনিউ করতো, তাহলে মধ্যবর্তী ইলেকশন হতো বা আওয়ামী লীগ সরকার পতন হতো। তাও করেনি। আন্দোলন মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে টাকার বিনিময়ে, ব্যাংক রক্ষার বিনিময়ে আন্দোলন বিক্রি করে মির্জা আব্বাসরা পিছু উঠেছে। তারপরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে কিন্তু 13 সালের পর। 14 সালে নির্বাচনে ক্ষমতা এসে, তার আগে এরকম ফ্যাসিস্ট হয়নি। ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট হয়েছে 14 সালে ক্ষমতা আসার পর। তো 14 সালে ক্ষমতা আসতে পেরেছে, টিকতে পেরেছে, পুরোটাই বিএনপির বলে। বিএনপি যদি বেইমানি না করতো, ভারতের ফাঁদে না করতো, তাহলে আওয়ামী লীগের পতন আগে হয়ে যেত। তো এই যে পুরো ফেসিবাদ দেখেন, আমরা আওয়ামী লীগকে গালাগালি করি, কিন্তু আসল দায়টা তো বিএনপির। এই ঐতিহাসিক দায় পর্যালোচনা আমাদেরকে করতে হবে। শুধু এটা না, বিএনপি নিয়ে আমরা আরো অনেক পর্যালোচনা করব। বিএনপিকে 71-এর স্বাধীনতা বিরোধী রাজাকারীর জন্য, খুন, ধর্ষণ, গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, বিএনপির দায় আছে। এমনকি আওয়ামী বাকশালীদের পুনর্বাসনের জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে, এই ঐতিহাসিক দায় আছে। 1971 সালের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত আকাম সবগুলো বিএনপি করেছে। বিএনপি তখন ছিল না, তখন ছিল প্রচন্ড শক্তিশালী দল মুসলিম। জামাত ইসলামী তখন ছিল অত্যন্ত দুর্বল দল, আর জামাতের লোকজন কোনো অপকর্ম করেনি। এ কারণে স্বাধীনতার পর যে মামলা হয়েছে বা যে সাজা হয়েছে, যে বিচার হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে জামাতের লোকজন কিন্তু ধরা পড়েনি। রাজাকারী শান্তি কমিটির নামে আকাম টাকাম এগুলো সব করেছে বিএনপির লোকজন 1971 সালে। কারণ মুসলিম লীগ তখন অনেক বড় দল ছিল, আর মুসলিম লীগ আকাম করেছে, আর মুসলিম লীগই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। মুসলিম লীগের পুরো সেটা বিএনপি হয়ে গেছে, যার ফলে বিএনপিতে সাজাপ্রাপ্ত রাজাকার পাওয়া যায়। সাজাপ্রাপ্ত রাজাকার বিএনপির প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে। আর জামাতের কোন সাজাপ্রাপ্ত লোক, জামাতের লোকজনকে ফাঁসিয়েছে তো স্বাধীনতার প্রায় 45 বছর পর। কিন্তু স্বাধীনতার পর পর শেখ মুজিব যে গরম গরম বিচার করেছেন, কারা কোথায় আকাম করেছে, তাতে জামাতের লোকজনের নাম বন্ধ ছিল না। কারণ জামাত ছিল একটা ছোট্ট দল। জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে, এটা ঠিক। ইয়াহিয়া খান টিক্কা খানদের সাথে বৈঠক করেছে, এটাও ঠিক। এবং পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে, এটাও ঠিক। কিন্তু খুন, ধর্ষণ, লুটতারাজ, অগ্নিসংযোগ, চুরি, বাটপারি এগুলো কিছু করেনি। এগুলো করেছে সব বিএনপির লোকজন। যারা 71 সালে মুসলিম লীগ ছিল, তারাই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। তো বিএনপি তো ঐতিহাসিক স্বাধীনতা বিরোধীদের দায় আছে, অপকর্মের দায় আছে। সাজাপ্রাপ্ত রাজাকাররা কিভাবে বিএনপির প্রধানমন্ত্রী হয়, এই দায় বিএনপির আছে। জনগণ এই দায়ের একদিন না একদিন জবাব চাইবে। আপনি কি মনে করছেন এগুলো গোপন করতে পারবেন? না, গোপন করতে পারবেন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে আরো অনেক দায় আছে। বিএনপির দায় পর্যালোচনা করলে শেষ হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশকে আরেকটা নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। খুন, ধর্ষণ, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে শেখ মুজিবের শাবকরা না করেছে, ভারতের দালালেরা না করেছে। এরপরে এক পর্যায়ে এসে বাকশাল কায়েম করেছে। বাকশাল কত বড় ক্ষতিকর আপনি তো জানেন। সেই রক্ষী বাহিনী আরো অনেক কিছু জানেন। বাংলাদেশটাকে একদম নরকে পরিণত করেছিল। একটা বিপ্লব হয়েছে 75-15 আগস্ট, সেই বাকশালীদেরকে আবার পুনর্বাসন করেছে এই জিয়াউর রহমান। তাহলে এই ঐতিহাসিক দায় বাকশালীদের পুনর্বাসনে দেয়। তখনকার জিয়াউর রহমান বাকশালীদের পুনর্বাসন না করলে আওয়ামী লীগ 2014 সালের পর ফ্যাসিস্ট হতে পারতো না। আওয়ামী লীগ তো ধ্বংস হয়েছিল 75-15 আগস্ট। জিয়াউর রহমানের দায় আছে, অতএব দায় এড়াতে পারবে না।
এখন এই ঐতিহাসিক দায় নিয়ে বিএনপি নতুন ফাঁদে পড়েছে, সেটা হচ্ছে 2001 সালে ক্ষমতায় এসে অনেক আকাম করেছিল, যেমন 10 টাকা অস্ত্র মামলা যে ঘটনা, ওটা সত্য কথা। চীন থেকে 10 টাকা অস্ত্র এনেছিল, এটা সত্য কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হয়তো অনেককে ষড়যন্ত্রভাবে সেখানে জড়ানো হয়েছে বা ফাঁসানো হয়েছে, কিন্তু 10 টাকা অস্ত্র মামলা এটা তো মিথ্যা না। এবং 7 সিস্টার্সকে অশান্ত করা, উলফাকে আশ্রয় দেওয়া, পরেশ বড়ুয়ার সেই ঘটনা, এগুলো তো মিথ্যা না। এবং জঙ্গিবাদের উত্থান হয়েছিল, এগুলো মোটেও মিথ্যা না, সব সত্য কথা। আপনি কি 10 টাকা অস্ত্র মামলাকে অস্বীকার করতে পারবেন? উলফাকে আশ্রয় দেওয়া, 7 সিস্টার্স নিয়ে অশান্ত করার চেষ্টা, সেই এগুলো কি অস্বীকার করতে পারবেন? নেবার। ভারতের সাথে এই চালাকি করেছিল, এটা অন্যায়। প্রতিবেশী দেশ, তাদের সাথে আপনি ন্যায্যতার ভিত্তিতে মাথা উঁচু করে দর কষাকষি করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তাদের অখণ্ডতা নিয়ে আপনি নাড়াচাড়া দিবেন, এটা বেশি চালাকি। এটা বিএনপি করেছে। এই জন্য ভারত কোশ্চিনকালও বিএনপিকে বিশ্বাস করে না, করবে না। এখন আবার সেই বিএনপি অনেক কষ্ট করে একটু বিশ্বাস করিয়েছিল, কিন্তু আবার ভারত সে অবিশ্বাস করেছে। আর ভারত বিএনপির বাঁটে পড়েছিল বলে এই ফেসিবাদ অনেক কিছু হয়েছিল, এবং জামাত বিপদ করেছিল বিএনপির এগুলোর কারণে। কারণ এই 7 সিস্টার্স, উলফা, 10 টাকা কাণ্ড বিএনপি না ঘটালে জামাতও ভারতের রোশনালে এভাবে হয়তো পড়তো না, শত্রু থাকতো কিন্তু এভাবে পড়তো না। এখন আবার সেই ভারতের চক্ষুশূল হয়েছে বিএনপি। কিভাবে? এই যে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজেপি। এই যে বিজেপিকে সতর্ক, ভারত কি করে, এই যে কাঁটাতার দেয়, অমুক তমুক, মানে ঘটনা শুরু হয়ে গেছে। বিএনপি ক্ষমতা এসেছে আর ভারত বাংলাদেশকে নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। বিএনপির কপালে বিপদ আছে, এই ভারত বিপদ ঘটাবে। বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপি ক্ষমতায় আসার পর জনাব তারেক রহমান যে একাধিক কার্ড বিতরণ করতেছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফুয়েল কার্ড, এলপিজি কার্ড, বিভিন্ন ধরনের কার্ড প্রচলন করেছে না, এই কার্ড নিয়ে যখন প্রথম দিকে আলোড়ন সৃষ্টি হয়, তখন কিন্তু আমি বলেছিলাম যে বিএনপি এই যে কার্ডগুলা প্রচলন করতেছে, এই কার্ডগুলা বিতরণ করার নামে বিএনপির তৃণমূলের যারা নেতাকর্মী আছে এরা সর্বোচ্চ সুযোগ সুবিধা নেবে। আমি এখানে বলেছিলাম তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দিতে গিয়ে অর্থ হাতিয়ে নেবে, পাশাপাশি যারা গ্রামের নিরীহ নিরপরাধ মানুষ, বিশেষ করে যাদের স্বামী নেই কিংবা বিধবা, এদের থেকে সর্বোচ্চ ফায়দা লুটার আপ্রাণ চেষ্টা করবে বিএনপির নেতাকর্মীরা। কারণ জন্মগতভাবে এরা ছেঁচড়া, জন্মগতভাবে এরা বাটপার। বিএনপির ম্যাক্সিমাম তৃণমূলের নেতাকর্মীরা চাঁদাবাজ, গাজার পুটলা ব্যবসায়ী, ফেন্সিডিল ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। সর্বোপরি যদি বলতে হয়, এই বদমাইশগুলা ফ্যামিলি কার্ড বিতরণ করার নামে দেখেন কি করছে। আমার কথা না, কালের কণ্ঠে সংবাদ প্রকাশ হয়েছে, ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ চেষ্টায় অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা করেছে, এরপর দল তাকে বহিষ্কার করেছে। তাকে শুধুমাত্র বহিষ্কার কেন করা হবে? তাকে তো আইনের কাছে তুলে দেওয়া উচিত ছিল। বিএনপি সেটা দেবে না, কারণ বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে আইনের শাসন যে থাকে না, বাংলাদেশের বিচার ব্যবস্থা যে ধ্বংস হয়, সেটা তো 2 মাসে আপনারা দেখতে পেয়েছেন। গতকাল সুপ্রিম কোর্টে বাংলাদেশ আওয়ামী লীগের যারা আইনজীবী আছে, অর্থাৎ আওয়ামীপন্থী আইনজীবী যারা আছে, তারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে। এটা দিতেই পারে, তারা তো কোর্টের এজলাসে দাঁড়িয়ে স্লোগান দেয়নি, কোর্টের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে। এরপর বিএনপির নেতাকর্মীরা আবার একদম একজোট হয়ে আওয়ামী লীগের যারা আইনজীবী ছিল শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে, এদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। গতকাল সারাদিনে যেই সব দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা শেখ হাসিনার অবদান। এটা নিয়ে কোনো দ্বিমত আপনারা কেউ করতে পারবেন না, কারণ এটা সত্য, এটা তো দৃশ্যমান সত্য। এটা নিয়ে আপনারা মিথ্যাচার কিভাবে করবেন? কিন্তু বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট, বিএনপির নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্র দলের কয়েকটা সেলিব্রিটি আছে না, এরা বলার চেষ্টা করছে প্রথম সফলতা জনাব তারেক রহমানের 2 মাসের মাথায়। তারেক রহমান কিভাবে সফল হলো? অন্যের ক্রেডিট চুরি করা, এটা যে বিএনপির চরিত্র, এটা আমরা জানি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তারেক রহমানের সফলতা যেমন, ঠিক একই ভাবে 71-এর মহান মুক্তিযুদ্ধে জিয়া যেমন স্বাধীনতার ঘোষণাপত্র বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেছিল, যার কারণে স্বাধীনতার ঘোষক বনে গেছে, ওইখানে যে ক্রেডিট চুরি করেছে, ঠিক একই ভাবে 2026 সালে এসে বঙ্গবন্ধু কন্যার সৃষ্টি করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পুরো ক্রেডিট এখন জনাব তারেক রহমান চুরি করতেছে। এটা হচ্ছে বিএনপির চরিত্র। আর বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে যে খুন গুম লাশের অভয়ারণ্য সৃষ্টি হবে, সেটা তো আমরা জানি। গতকাল রাজধানী ঢাকার নিউ মার্কেটে 2টা খুন হয়েছে। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হল, এটার সামনে গুলি করে হত্যা করা হয়েছে। আরেকটা ওইখান থেকে একটু দূরে আরেকটা যুবককে গুলি করে হত্যা করা হয়েছে, মাথায় গুলি করেছিল। এটা বিএনপির শাসনামলের চিত্র। 2001 থেকে 2006 আপনারা যারা দেখেন নাই, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করেন, আপনারা বিভিন্ন গণমাধ্যমের আর্কাইভে ঢুকেন, 2001 থেকে 2006 শুধুমাত্র প্রথম আলো পত্রিকার সংবাদগুলো দেখেন, তাহলে বুঝে যাবেন বিএনপি কত বড় সেচ্চরদের দল, বিএনপি কত বড় চোরদের দল, বিএনপি কত বড় বদমাইশদের দল। এরা ক্ষমতায় আসবে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হবে না, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবে না, খুন হবে না, বাংলাদেশে ধর্ষণ হবে না, বাংলাদেশের ইতিহাস বিকৃতি ঘটবে না, বাংলাদেশে ক্রেডিট চুরি হবে না। এটা তো কোনো কথা না। এক শ্রেণীর লোকজন বলার চেষ্টা করছে শেখ হাসিনা কি তার বাপের টাকা দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে। জুলকারনাইন স্যার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, শেখ হাসিনা নাকি তার বাপের টাকা দিয়ে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেনি। তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিল, ইউনূস 2 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিল, এরশাদ ছিল, জিয়া ছিল, তারা কেন জনগণের বাপের টাকা দিয়ে এরকম একটা মেগা প্রকল্প করে নাই, মেট্রো রেল করে নাই, পদ্মা সেতু করে নাই? তো তারেক রহমান জনগণের বাপের টাকা দিয়ে আরেকটা মেট্রো রেল করুক, আরেকটা পদ্মা সেতু করুক, আরেকটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করুক, পারবে? আরেকটা 4th টার্মিনাল করুক, পারবে? ওই দম তো নাই। শেখ হাসিনা বিভিন্ন দেশ থেকে ঋণ এনেছিল, তারেক রহমানের বাপের সক্ষমতা থাকলে আনুক, দেশ পরিচালনা করুক না। আর 4 মাস, এরপর বাংলাদেশের মানুষ কি করবে আপনারা জাস্ট চেয়ে দেখবেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওগুলির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো খবর নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।